আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এভরিথিং ইজ ভেরি লাভলি ভাইয়া, নো সমস্যা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আছি, আপনাদের দোয়া আছি। নববর্ষে কে কোথায় গেলেন ঘুরতে? কোথাও ঘুরতে যান নাই? রুম থেকে ছাদ, ছাদ থেকে রুম, তারপর ওখান থেকে রান্নাঘর, এই ঘোরাঘুরি ভাইয়া। বাহ, সুন্দর। ভাইয়ার সাথে কি কথা বলতে ইচ্ছা করতেছে না? বলবেন চুপচাপ আছে কা? চুপচাপ থাকলে হইবে? ভাইয়া পর্যবেক্ষণ করতেছি। কি পর্যবেক্ষণ করতেছেন শুনি আমি একটু। পড়াশোনা নিয়ে ভাইয়ার সাথে আপনাকেও পর্যবেক্ষণ করতেছে যে এখন ভাইয়া কি পড়াবে, বোর্ড না শর্ট, আর পরীক্ষার হাইপার টেনশন ভাইয়া। পরীক্ষা থাকলে তো টেনশন হবেই। পরীক্ষার টেনশন কেন হয় বলেন দেখি? পরীক্ষা আছে দেখি তো পরীক্ষার টেনশন হয়, না থাকলে তো টেনশন হইতো না ভাইয়া। আপনারা যে লেভেলের ফাঁকিবাজ, ফাঁকিবাজদের এরকমই হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ভাইয়া শুধু ফাঁকিবাজ না তো, ফাঁকিবাজ আলতা প্রো ম্যাক্স। আলট্রা প্রো ম্যাক্স, জি সঠিক। ওকে, বেশি কথা বলবো না, আমরা আলোচনায় যাই। আজকে ফ্রান্সিস ব্যাকনের আমরা এখন শেষই করতে পারি নাই। আজকে ফ্রান্সিস ব্যাকনের ব্রড এন্ড এডিসন এন্ড স্টিলের ব্রড শেষ করে দেব। ফ্রান্সিস ব্যাকন, ফ্রান্সিস ব্যাকনের 1 নাম্বার যে ব্রডটা রয়েছে সেটা কি? How would you explain the বলেন, একজন বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না শিরিন সুলতানা, আপনি শিরিন সুলতানা, আপনি বাদ। আরেকজন বলেন। How would you explain the fact that Bacon's essays never fail to attract readers? What is the meaning of the sentence? But what is the meaning of the questions? Tell me. ভাইয়া এখানে বলছে যে তুমি কিভাবে ব্যাখ্যা করবে যে ব্যাকনের এসেগুলো কখনো তার পাঠককে আকর্ষণ করতে ব্যর্থ হয় না। Good. That is the question. That is the question. আমরা যদি নরমালি বুঝতে পারি কোশ্চেনটা কি, আমাদের যদি অ্যাসেগুলো জানা থাকে, তাহলে আমরা সহজে আনসার করতে পারবো। তার মানে আমাদের বুঝতে হবে যে অ্যাসেগুলোর মধ্যে আমরা কি আমাদের আকর্ষণ হারিয়ে ফেলেছি, এমন কোন টপিক রয়েছে যেখানে আমরা ব্যাকরণের অ্যাসেগুলোতে আকর্ষণ হারিয়ে ফেলছি? আছে? না ভাইয়া। না ভাইয়া, সবগুলো বাস। আছে দাদা, অফ লাভ, অফ লাভ। কি ডারে? এটা কে? কণিকা আপু। কে কে বলছে অফ লাভের মধ্যে সে আকর্ষণ হারায় ফেলছে? আমি তো আপনি চুপ যান। ভালোবাসার মতো এত সুন্দর সুন্দর কথা বলছেন তিনি, ভালোবাসার জন্য পোলাবেন কে কে ধ্বংস হয়ে গেল। আচ্ছা, তো ঠিক আছে। প্রশ্ন নাম্বার 1 যেটা হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের যে অ্যাসেগুলা রয়েছে, এই অ্যাসেগুলা পড়ে আমরা কখনো আমাদের কি আকর্ষণ হারিয়ে ফেলি না। আকর্ষণ হারিয়ে ফেলি না কারণ আমাদের আকর্ষণটা মানে রয়েছে, ইন্টারেস্ট জাগতেছে আসলে কি ঘটতেছে। ইচ এন্ড এভরি তার যে অ্যাসেগুলা রয়েছে কি কি সেগুলা অফ মেডিসিন, সিঙ্গেল লাইফ, অফ ট্রুথ, অফ প্ল্যান্টেশন, অফ গ্রেট প্লেস, অফ রিভেন্টস এন্ড অফ লাভ। এই যে অ্যাসেগুলা রয়েছে, এই অ্যাসেগুলা পড়ে আমাদের কিউরিওসিটি বেড়ে যায় এবং আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। কেন জানতে পারি?
কারণ ব্যাকরণের যে এসেগুলো রয়েছে এগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যাল হয় কি না? জি ভাইয়া। তাহলে আমরা প্রথমত যেটা বলবো জি ভাইয়া। প্র্যাকটিক্যাল এন্ড ওয়াইজ থট, প্র্যাকটিক্যাল এন্ড ওয়াইজ থট, যে আসলে তার যে এসেগুলো রয়েছে এই এসেগুলোর মধ্যে যে ব্যাপারটা তিনি দেখান প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখান। প্র্যাকটিক্যাল বলতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক যে বিষয়গুলো রয়েছে, বাস্তবিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তিনি তুলে ধরেন তার এসের মাধ্যমে। এন্ড ওয়াইজ থট, ওয়াইজ বলতে আমরা জ্ঞানী চিন্তা ভাবনা, এবং এই জ্ঞানী চিন্তা ভাবনা গুলোই আমরা তার এই এসের মধ্যে দেখি। কারণ তিনি যে কথাগুলো বলেছেন এগুলো শুধুমাত্র তিনি তার মুখের কথা না, তিনি মানুষের মধ্যে কি একটা অবজার্ভ করছেন, অবজার্ভ করার পরেই তিনি এই কথায় উপনীত হয়েছেন বা এই কথাগুলা তিনি বলেছেন, যা আমাদের বাস্তব জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। আসলে কি আপনারা একমত নাকি দ্বিমত পোষণ করতেছেন? একমত ভাইয়া। তার মানে একমত। তার যে এসেগুলা রয়েছে তার এসেগুলা কি কি বলেন দেখি? রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স না? জি ভাইয়া, রিয়েল লাইফ রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, তার যে এসেগুলা রয়েছে এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। সেগুলোর মধ্যে কি কি রয়েছে বলেন? সত্য সম্পর্কে তিনি বলছেন যে আসলে সত্যের সাথে যদি মিথ্যা যোগ করা হয় তাহলেই সেটা কি এনজয়েবল হয়, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি পায়, সেটা শুনে মানুষজন আনন্দ পায়, প্লেজার। অর্থাৎ এরকম একটা কথা ছিল, ট্রুথ প্লাস ফলস ইকুয়াল টু এক্সপেরিয়েন্স। আনন্দ, তাই না? আমরা পড়ছিলাম, তাই নাকি? তারপরে জি ভাইয়া। সত্য নিয়ে আলোচনা, তারপরে কি নিয়ে আলোচনা করছেন? লাভ নিয়ে আলোচনা করছেন, ম্যারেজ নিয়ে আলোচনা করছেন তিনি, রিভেঞ্জ নিয়ে। তারপরে তিনি কি নিয়ে আলোচনা করছেন? সোসাইটি নিয়ে আলোচনা করছেন, হাই পজিশন, সোসাইটি নিয়ে আলোচনা করছেন। এগুলো এই যে টপিক গুলো রয়েছে হাই পজিশন অর্থাৎ গ্রেট প্লেস সম্পর্কে, গ্রেট প্লেস যারা হাই পজিশন হোল্ডার তাদের বিষয়ে তিনি কথা বলছেন। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে কি সমাজের বিষয়, তাই না? আমাদের সমাজ সম্পর্কে বলছেন। আর এইগুলা তিনি কিভাবে উপস্থাপন করেছিলেন? প্র্যাকটিক্যাল ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে তিনি মূলত কি করেছেন? আমাদের সামনে উপস্থাপন করছেন, করছেন কিনা? জি ভাইয়া। তাহলে বোঝা গেছে, জি ভাইয়া, বিষয়টা বোঝা গেছে, প্র্যাকটিক্যাল এন্ড ওয়াইজ থট। জি ভাইয়া। আচ্ছা, আর কোন টপিক গুলো তিনি আলোচনা করছেন? রিলেটেবল টপিকস। রিলেটেবল টপিকস বলতে আসলে কি? তিনি তার এসেগুলোতে কি হিউম্যান নেচার নিয়ে কথা বলছেন কিনা? জি ভাইয়া। হিউম্যান জি নেচার, ভাইয়া। এই সবাই কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? ফিলিংস, হিউম্যান নেচার, ফিলিংস, তারপর কি প্রবলেমস, সমস্যা, এটসেট্রা। তো তিনি হিউম্যান নেচার, মানুষের আচার আচরণ সম্পর্কে তিনি কথা বলছেন। কোথায় আমরা পাবো আচার আচরণ সম্পর্কে? অফ ট্রুথের কথা যদি বলি, বলা যায় না? জি ভাইয়া। অফ জি ভাইয়া। ফিলিংস, অফ লাভ, তাই না? প্রবলেমস, অফ গ্রেট প্লেস, অফ প্লান্টেশন, আর কি অফ মেডিসিন সিঙ্গেল লাইফ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সমস্যা সুবিধা অসুবিধা, সমস্যা সমাধান, এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু আলোচনা করছেন। তার মানে কি এই জিনিসগুলা কি আমাদের কি বলেন তো ডেইলি পিপল গুলো কি করে ফেস করে? আমি আপনি সবাই এই প্রবলেম গুলো ফেস করি, করি কিনা? জি ভাইয়া। এই জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে রিলেটেবল টপিকস, যে আমরা যেটা দৈনন্দিন জীবনে প্রবলেম গুলো ফেস করি সেই প্রবলেম গুলো নিয়েই তিনি তার এসেগুলা লিখেছেন। এই কারণেই কিন্তু যে তার যে রিডার্স রয়েছে তার রিডার্স গুলো কি তার এসের সাথে কি থাকে? তার এসের সাথে কি থাকে? কানেক্ট থাকে, বা নেভার ফেল টু অ্যাটাক। কি আকর্ষণ হারাবে? যেহেতু আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো ফেস করতেছি সেই বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা হয় প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু ভালো লাগে, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে কি মানে আমরা ফেস করে আসতেছি। এই জন্য এটা হচ্ছে রিলেটেবল একটা টপিক, যেটা আসলে অলওয়েজ বা ডেইলি আমরা এটার সাথে কি থাকি? কানেক্ট থাকি। এই কারণে তার যে এসেগুলো রয়েছে এই এসেগুলো কখনো নেভার
fail to attack readers. Clear? জি ভাইয়া। জি ভাইয়া। তিনি এখানে জি, কি clear. ব্যবহার করছেন? অ্যাফোরিজম। অ্যাফোরিজম, তাই না? অ্যাফোরিজম জিনিসটা কি আসলে মূলত? বলেন। ভাইয়া এটা হচ্ছে একটা প্রবাদ বাক্যের মতো, যেটা কে উল্লেখ করেছে তার মানে ইয়াটা আমরা পাবো বর্ণনা। আচ্ছা, এটা হচ্ছে একটা ছোট্ট কনসাইজ স্টেটমেন্ট, একটা ছোট্ট বিবৃতি বা সংক্ষিপ্ত একটা বিবৃতি, যার অর্থটা কি? ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য, সেটাকে বলা হচ্ছে অ্যাফোরিজম। আর এই জিনিসগুলোই ব্যবহার করেছেন কে? ফ্রান্সিস বেকন। তার মধ্যে কি কি ব্যবহার করছেন এখানে? ওয়াইফস আর ইয়াং ম্যান মিস্ট্রেস, তাই না? জি ভাইয়া। কম্পেনিয়ন অফ মিডল এজ অ্যান্ড ওল্ড এজ নার্সেস, তাই তো? ওল্ড ম্যানস নার্সেস, সেটা তাহলে আমরা এখানে কোটেশন ইউজ করব। ওকে, তারপরে আমাদের অফ মেডিসিন যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা কি ছিল? ভাইয়া ওই লাইনটা অ্যাপোরিজম হিসেবে ইউজ হয়েছে যে, ওটা আরেকবার বলা। অ্যাফোরিজম কি বলেন? ইউনিভার্সাল ট্রুথ। এখন যে লাইনটার কথা বলছি, ওয়াইফস আর ইয়ং ম্যান মিস্ট্রেস, কম্পেনিয়ন অফ মিডল এজ এন্ড ওল্ড ম্যানস নার্সেস, এটা কি? এটা আসলে কি সত্য নাকি মিথ্যা? সত্য। তাহলে কি আসলে অ্যাফোরিজম ইউজ করছেন কিনা তিনি? হ্যাঁ, করেছে। বুঝতে পারছেন? কি বোঝেন না এখানে বলেন? জি ভাই, বুঝছি। প্রথম লাইনটা কি ছিল অফ মেডিসিন সিঙ্গেল লাইফের? হি দ্যাট হ্যাথ ওয়াইফ, হি দ্যাট হ্যাথ ওয়াইফ, লিখে দেব? আসেই তো। জি ভাইয়া। হি দ্যাট হ্যাথ ওয়াইফ এন্ড চিলড্রেন, তারপর কি? গিভেন হোস্টেস, গিভেন হোস্টেজেস টু ফরচুন। এটা দ্বারা কি আসলে কি বোঝায়? আসলে হি বলতে আসলে আনমেরিড ম্যানকে বোঝানো হচ্ছে, সরি ম্যারিড ম্যানকে বোঝানো হচ্ছে। কাকে? ম্যারিড ম্যানকে। তার কি আছে? ওয়াইফ এবং চিলড্রেন। গিভেন হোস্টেস বলতে কি? জিম্মি। কার কাছে? ফরচুন, ভাগ্যের কাছে। তার স্ত্রী সন্তানদের কাছে সে কি থাকে? জিম্মি থাকে। স্ত্রী সন্তান এবং তার ভাগ্যের কাছে সে কি থাকে? জিম্মি থাকে। কে? বিবাহিত একজন পুরুষ। আসলে কি সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য ভাইয়া। আমি নরমালি এখন ব্যাচেলার যারা রয়েছে তারা নরমালি যেভাবে লাইফ লিড করতে পারে, যারা ম্যারিড তারা কিন্তু সেভাবে লাইফ লিড করতে পারে না। তাদের স্ত্রী সন্তান, তাদের পরিবারের কথা তাদেরকে চিন্তা করতে। হ্যাঁ ভাইয়া এখানে ওই নির্দিষ্ট লাইনগুলো নাকি ওনার প্রত্যেকটা লাইনই এক একটা অ্যাপোরিজম? প্রত্যেকটা লাইন আসলে অ্যাফোরিজম বলা ঠিক হবে না, প্রত্যেকটা লাইন বলা যাবে না। কিছু গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তার যে কথাগুলো রয়েছে প্র্যাকটিক্যাল কথা, এটা আমরা বলতে পারি। তার যে কথাগুলো রয়েছে আসলে এগুলো প্র্যাকটিক্যাল কথা। বুঝতে পারছেন? ভাইয়া ওই লাইনটা দিয়ে তারপর এরকম বলবো যে ইট ইজ এ কাইন্ড অফ অ্যাপোরিজম। হ্যাঁ, আমরা বলতে পারি, বলতে পারবো। এটাকে একটু এক্সপ্লেন করব। কেন কেন কারণটা হচ্ছে কি, সে চাইলেও don't go anywhere freely, he doesn't go anywhere freely, পারবে যেতে? Because he has some responsibilities to his family, তাই তো? তার কিছু দায়িত্ব রয়েছে। That is why on the other hand কি আমরা বলতে পারবো যে unmarried men go freely anywhere because they have no responsibilities to his family, to their family. Clear? ক্লিয়ার। জি ভাইয়া। এই কথাগুলো জি ভাই ক্লিয়ার। এই কথাগুলো কি অনেক বেশি বড় কথা, নাকি একটা ছোট্ট বাক্যের মধ্যেই এই কথাগুলোর মধ্যে অনেক কিছু, অনেক একটা বড় অর্থ বোঝায়? বোঝায় কিনা?
জি ভাইয়া। ভাই এই লাইনটাতে হি বলতে কি আনমেরিড পার্সনকে বোঝাচ্ছে? ম্যারিড পারসন কে বলছে। ম্যারিড পারসনকে বোঝাচ্ছে। এখানে কে জিম্মি থাকবে? স্ত্রী সন্তানদের কাছে কে জিম্মি থাকবে? ম্যারিড পার্সন। একজন মেরিড পারসন। অবশ্যই একজন মেরিড পারসন। তাহলে এখানে আনমেরিড পারসন কেমনে হয়? হোস্টেস থাকবে কিভাবে? তার আনমেরিড পারসনের কি স্ত্রী সন্তান থাকবে? ভাইয়া ম্যারিড বলতে যাচ্ছে বলে আনমেরিড হয়ে গেছে। আচ্ছা, বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা এই যে ফ্রান্সিস ব্যাকনের যে এসেগুলো পড়ছি, এখানে কি সে কোনো কিছুতে ব্লেম করছে? না ভাইয়া, মধ্যস্থতা অবলম্বন। তিনি কি ব্লেম করছেন যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এরকম কথা বলছেন? আমরা দেখছি যে তিনি একটা কথা বলছিলেন। কোন কথাটা বলেন তো? ওই যে ইয়ং ম্যান বেস্ট মাস্টার বেস্ট সার্ভেন্ট, তাই না? বাট নট অলওয়েজ সাবজেক্ট। বাট নট অলওয়েজ বেস্ট বেস্ট সাবজেক্ট। সাবজেক্ট। সেখানেও তিনি বলছেন যে ইয়াং ম্যানরা যদি মাস্টার হয়, মনিব হয়, সে ভালো হবে। সে যদি সার্ভেন্ট হয়, চাকর হয়, ভালো হবে। কিন্তু সবসময় যে ভালো হবে তা কিন্তু নয়। তার মানে কোন একটা নির্দিষ্ট বিষয়কে তিনি কখনোই কি করেননি, ব্লেম করেন যে এটাই করতে হবে, এভাবে বলে নেই। অন্যদিকে আমরা যদি দেখি অফ রিভেঞ্জ এর মধ্যে তিনি কি রিভেঞ্জটাকে কি বলছেন? ওয়াইল্ড জাস্টিস বলছেন, তাই না? আবার তিনি সেখানে বলছেন যে রিভেঞ্জ যদি আপনাকে নিতেই হয় তাহলে কিভাবে নিতে হবে? আইনের আশ্রয় নিতে হবে। বলছেন কিনা? ভাইয়া জি জি ভাইয়া। ভাইয়া বলছি। বিষয়টা তিনি কি একপাক্ষিক কোনো আলোচনা করছেন বা এক পক্ষ নিয়ে তিনি কথা বলছেন? এভাবে কোনো কিছু না কিন্তু ভাইয়া। কথা বলেন না তার মানে ভাইয়া কি? আমি বিপক্ষে নিয়ে কথা বলছি। তার মানে কি তিনি ব্যালেন্স করছেন কি না? জি। জি ভাইয়া। ব্যালেন্স এন্ড অনেস্ট ভিউ, যেখানে তিনি গুড সাথে কি ব্যাড দুটি বিষয়ই তুলে ধরেছেন। গুড সাইডস অথবা ব্যাড সাইডস দুটো বিষয় কি তুলে ধরছেন কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া ওই ফ্রান্সিস বেকন বলছে যে আনমেরিড মেন আর বেস্ট ফ্রেন্ডস, ওটাও কি পড়িছো? বেস্ট মাস্টার বেস্ট সার্ভেন্ট বাট নট অলওয়েজ, ওটা কি অ্যাফোরিজম হিসেবে ইউজ করা যাবে? অ্যাফোরিজম হিসেবে যে দুইটা লাইনের কথা বলছি সে দুইটা লাইন ইউজ করবেন। ওকে, আপনি আচ্ছা করতে পারবেন, সমস্যা নেই। চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গুড সাইডস ব্যাড সাইডস, তারপরে দুটো বিষয়ে তিনি আলোচনা করছেন। আমরা যদি অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফে দেখি যে ম্যারিজটাকে তিনি কি হিসেবে তুলে ধরছেন? ম্যারিজটাকে বার্ডেন। কি বলছেন? বার্ডেন বলতে কি? বাধা, তাই না? আসলে ম্যারিজেবল যে পার্সন গুলা রয়েছে তারা কি আসলে কোনো কিছু রিস্ক নিতে চায়? রিস্ক নেয়? না ভাইয়া। রিস্ক নেয় না, তাই না? রিস্ক নেয় না। আবার জি একই সাথে ভাইয়া তিনি কি বলছেন? রিক্স না। এই ম্যারিজ ম্যানরাই কি সব থেকে বেশি কি হয়? সুখী বিবাহ হবে। কি করে? একজন মানুষকে রেসপন্সিবল করে। কি করে? রেসপন্সিবল। রেসপন্সিবল করেন। রেসপন্সিবল বলতে কি? দায়িত্বশীল করে তোলে একজন ব্যক্তিকে, করে কিনা? জি ভাইয়া। তাহলে করে ভাইয়া। ম্যারিজ মেক্স আ ম্যান রেসপন্সিবল, তাই নয় কি? ম্যারিজ মেক্স এ ম্যান রেসপন্সিবল। আবার একই সাথে তিনি বলছেন ম্যারিজ হচ্ছে একটা বার্ডেন, বাধা। তাহলে কি কোনো পক্ষে কথা বলছেন? কোনো পক্ষে কথা বলেন নাই, তিনি নিরপেক্ষ থেকে তুলে ধরেছেন গুড সাইডস এন্ড ব্যাড সাইডস। ওকে, ওকে জি ভাইয়া। 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 তারপরে আমরা কি বলতে পারি? রিয়েলিস্টিক থিঙ্কিং। আসলে একটা কথা বলেন তো আমাকে, যারা আমি এই যে বোর্ডে ক্লাসগুলো এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে বাসায় পড়ে আপনাদের কি সহজ হচ্ছে নাকি সহজ হচ্ছে কিনা সেটা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া সহজ হচ্ছে। মানে আপনি যখন প্রশ্নটা পড়তেছেন আপনার কি ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা জি ভাইয়া। জি ভাইয়া। এবং মাথায় থাকতেছে কিনা? আমি আরেকটা কথা জি বলি, যেগুলো পড়তেছেন এটা পড়ার শেষে অবশ্যই মাথায় 3 থেকে 4 বার রিভিশন করবেন। দরকার হয় একবার প্রথমে দেখে করলেন, সেকেন্ড টাইম আপনি কি করবেন? না দেখে বলার চেষ্টা করবেন, আচ্ছা আমি কি কি করলাম, এই প্রশ্নটার মধ্যে কি কি আছে, এই প্রশ্নটার মধ্যে কি কি রয়েছে, এটা কি করবেন? রিভাইজ করবেন, ওনার মধ্যে রিভাইজ করবেন, দেন আবার করবেন। যখন আপনার একদম ফুললি
একটা করে স্ট্যাঞ্জা বা একটা করে প্রশ্ন করতে থাকবেন, দেখবেন পুরো কোশ্চেন গুলো আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে। এটা খুবই আপনার জন্য উপকারী হবে। এই কাজগুলো আমি অনেক আগেই আপনাদের করতে বলছিলাম, কিন্তু আমার কথা শোনেন নাই। অনেকেই কেউ শোনে নাই। আমি বলছিলাম যে সবাই কাজগুলো করে আমারে জাস্ট একটা করে মেসেজ দিবেন যে ভাইয়া আমি কাজটা এইভাবে করছি। দুই একজন করছে, তারা আমার মেসেজ ঠিকই দিছে। আশা করি তাদের কোনো সমস্যা হবে না। তারা ওভাবেই যেভাবে তাদেরকে আমি ডিরেকশন দিছি সেভাবেই করছে। কিন্তু বাকি যারা রয়েছে এরা হচ্ছে বেশি পাকনা। এরা বেশি পাকনামি করছে। এরা আমার কথা শোনে নাই। এখন যদি রেজাল্ট খারাপ করে আমার কোনো দোষ নাই। চাই না কেউ রেজাল্ট খারাপ করুক, সবাই ভালো করুক। অবশ্যই আমার চাওয়া থাকবে সবাই ভালো রেজাল্ট করবে এবং করবেনও আপনারা ভালো, এতটুকু বিশ্বাস রয়েছে। কিন্তু ওই কাজগুলো করলে সেক্ষেত্রে আপনার যে মেমোরিটা স্মৃতির মধ্যে বেশি থাকতো, বেশিক্ষণ ধরে আপনার থাকতো এবং এখন বেশি আপনাকে পরিশ্রম করতে হইতো না। কম পরিশ্রম করেই আপনার কাজগুলো ভালো হইতো। ওকে, তারপরে তিনি এখানে কি তুলে ধরেছেন? ইন্টারেস্টিং টপিকস অফ হিজ টাইম। তার সময়ের ইন্টারেস্টিং যে ছিল টপিক গুলা, সেই টপিক গুলা নিয়ে আলোচনা করছেন। বড় যে ইস্যুটা ছিল, কি ইস্যু? বিগ ইস্যু যেটা ছিল সেটা কি? কলোনাইজেশন, উপনিবেশবাদ। এই ইস্যুটা নিয়ে তিনি কাজ করেছেন, লিখেছেন। কি লিখেছেন? অফ প্লান্টেশন। He talks about colonization. Okay? ওকে ভাইয়া। A big issue of his time. It is a big issue. Huge issue of his time. Clear? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তিনি এখানে কি লিখেছেন যে আসলে কিভাবে মূলত পাওয়ার, ওয়েলথ, ক্ষমতা, সম্পদ, মানুষজন আর অন্যজনের জমি কিভাবে আসলে ট্রিট করতেছে, অন্যজনের ভূমি কিভাবে ট্রিট করতেছে, সেই বিষয়গুলো মূলত আমরা প্লান্টেশনের মধ্যে দেখবো। ওকে, বা দেখেছি। তাহলে কি এটা একটা মজাদার, একটা মানুষকে ইন্টারেস্টিং বলতেছে এই জন্যই যে আসলে যে সেই সময়কার যে তৎকালীন সময়ের বা তার সময়ের যে বড় যে ইস্যুটা ছিল, সব থেকে বেশি আলোচিত ইস্যুটা ছিল, সেই ইস্যুটা হচ্ছে কলোনাইজেশন বা প্লান্টেশন বা কি বলে ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ। সেই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করছেন কোথায়? তার এই এসেগুলোর মধ্যে। ওকে, স্ট্রং অপিনিয়ন অফ লাভ। তিনি কি স্ট্রং অপিনিয়ন প্রদান করছেন? জি ভাইয়া। ভালোবাসা একজন মানুষের মনকে কি করে ফেলে? দুর্বল করে ফেলে। ভালোবাসা একজন মানুষের মনকে দুর্বল করে ফেলে। আসলে সত্য কথাই বলছে যে আসলে ভালোবাসার জন্য মানুষজন কি না কি করতেছে, কেন করতেছে? বিকজ অফ লাভ। এই ভালোবাসার জন্যই করতেছে। তারে ভালোবাসে তাকে পাওয়ার জন্যই পাগলামি টাগলামি এই সেই করতেছে কিনা? জি ভাইয়া। প্রেমে পড়ার আগে তো সে স্ট্রং ছিল, তাই না? তারপরে প্রেমে পড়লো, ভালোবাসলো, তারপরে সে কেন দুর্বল হয়ে গেল? তাহলে কি অবশ্যই তিনি তার মতামতটা অবশ্যই এখানে শক্তিশালী একটা ভালোবাসা সম্পর্কে একটা শক্তিশালী মতামত প্রদান করছেন। একই সাথে তিনি আরো একটা কথা বলছিলেন, কি যেন? ভাইয়া একসাথে প্রেমিকারা একসাথে ভালো ওটা কি? জ্ঞানী হওয়া এবং প্রেম। ওটা ইংলিশটা কোন? It is impossible to love and be wise. It is impossible to love and wise. একই সাথে প্রেমিক এবং জ্ঞানী হওয়া যায় না। আসলে প্রেমিক ভাইয়া ওই লাইনটাতে তো একটা সেম টাইম ওটা বলে না, কিন্তু আমরা বাংলা বলার সময় বলতেছি একই সময়। লাইনটা কি আসলে ঠিক আছে? প্রবাদ বাক্যগুলো এরকমই হয় না। আচ্ছা ঠিক আছে, আপনার আক্ষরিক অর্থ কি দাঁড়ায় বলেন? It is impossible, এটা অসম্ভব। It is impossible to be love, তাই না? এরকম না? লাইনটা কি ছিল? It is impossible to be love and to be wise, এরকম না? It is impossible to love and to be wise. তার আগে কি ছিল? তার আগে কি ছিল?
এরকম ছিল মনে হয়, এট দ্য সেম টাইম এরকম কিছু একটা ছিল। তারপরও অর্থটা এটাই দাঁড়ায় যে একই সাথে আপনি কি হতে পারবেন না, এটা অসম্ভব কি প্রেমিক এবং জ্ঞানী হওয়া। অর্থটা কি দাঁড়াচ্ছে, একই সাথে প্রেমিক এবং জ্ঞানী হওয়া অসম্ভব। বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ মূলত যে বিষয়টা বলছেন যে আসলে লাভ মানুষের মনকে কি করে ফেলে, দুর্বল করে ফেলে। দেখেন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা বা বিখ্যাত বিখ্যাত জায়গাগুলা ধ্বংস হয়ে গেছে শুধু একজন প্রেমিকার জন্য বা একজন নারীর জন্য। কিভাবে? এই পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে, সৃষ্টি হওয়ার পিছনে নারীদের অবদান ছিল, পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে নারীদের অবদান থাকবে। কি ডিবেট করবেন কেউ? না ভাইয়া। ভাইয়া আসলে কি মেনে জি না ভাইয়া। মেনে নিছেন পৃথিবী সৃষ্টি হওয়ার জন্য নারীদের ত্রুটি ছিল, ভুল ছিল, ভুলের কারণে পৃথিবীতে মানুষের জন্য আজকে সৃষ্টি হয়েছে। অন্যদিকে পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে নারীদেরই কোনো ভুল বা ত্রুটি থাকবে, এ কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা ডিবেট করবে না কেউ, জানে। কারণ দেখবেন যত কিছু হয়েছে বিখ্যাত বিখ্যাত, নট অনলি ইসলাম রিলিজিয়ন বাট অলসো আদার রিলিজিয়ন, সেম ঘটনাই আমরা দেখতে পাবো বিষয়গুলো, যে এনার কারণেই এই সমস্যাগুলো হয়েছে, এই সমস্যার কারণে এই সমস্যা হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সেই বিষয়গুলো দেখতে পাবো। ঠিক স্টিল নাও এখনো সেই বিষয়গুলোই ঘটবে। বা বিশেষ করে বোনদের জন্য ভাইয়া, হ্যাঁ মানে বিশেষ করে বোনদের জন্য, মানে বড় বড় যুদ্ধ, তারপরে এগুলা এগুলা আছে যুদ্ধটাই তো প্রেমিক। পৃথিবীর ধ্বংসের কারণ হবে, তাই না? এই যে যুদ্ধ থেকে শুরু করে সবকিছু এই নারীদের কারণে হচ্ছে, তার মানে পৃথিবীটাও একদিন এই কারণে এরকম কোনো কারণেই ধ্বংস হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপর কি, ওকে ভাই। যখন এই আইডিয়া গুলো প্রদান করা হবে, এই বিষয়গুলো তুলে ধরবে, তখন কিন্তু অবশ্যই আপনার ইন্টারেস্টটা সেই বিষয়টার প্রতি থাকবে, অর্থাৎ তার অ্যাসেটার প্রতি থাকবে, যে এত সুন্দর কথা বলছে, আসলে আপনার মধ্যে কোনো জ্ঞান প্রদান করতেছে বা আপনার মনটাকে চাঞ্চল্য করতেছে, সুন্দর জিনিস কথা বলছে, তো না আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, তার এই এসে গুলা পড়ে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এই কারণে কখনোই তার এসে গুলা পড়ে কখনো রিডার্সদের কি আকর্ষণ হারায় না। ওকে, তারপরে হচ্ছে কি সিম্পল এন্ড ক্লিয়ার স্টাইল। ফাইনাল, সিম্পল এন্ড ক্লিয়ার স্টাইল। সিম্পল, খুব সহজ সরল ভাবে তিনি তুলে ধরেছেন, ক্লিয়ার, শর্ট এবং ডিরেক্ট, সরাসরি ভাবে তিনি কথাগুলো বলছেন। আচ্ছা, যদি এরকম কোনো সিরিয়াস বিষয়ও থাকে, দেখুন সেটাকে এক্সপ্লেইন করছে যাতে করে সহজে আপনি বুঝতে পারেন। এরকম যদি কোনো ইস্যু থাকে, সেভাবে তিনি তুলে ধরেছেন, তার প্রত্যেকটা এসের মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। কি আমরা তার যে এসেগুলো রয়েছে যেগুলো পড়ছিলাম, এগুলো কি কঠিন কঠিন কোনো এসে ছিল বা বুঝতে অসুবিধা হয়েছে এরকম ছিল? এরকম কোনো কিছু ছিল না। তো এই ছিল মোটামুটি আমাদের এই প্রশ্নটা, খুবই ইজি কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার মতো কোশ্চেন একটা। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, কারো কোনো সমস্যা আছে এখানে? না ভাই। তারপরে কোশ্চেন কি রয়েছে? Evaluate Francis Bacon as an essayist. এটা তো সহজ কোশ্চেন। ফ্রান্সিস ব্যাকন অ্যাজ আ অ্যাসেইস্ট, আরেকটা প্রশ্ন রয়েছে ফ্রান্সিস ব্যাকন রেন অ্যাজ আ অ্যাসেইস্ট, মানে নাকি এরকম কিছু একটা আছে না? জি ভাইয়া। তো এই যে দুটো কোশ্চেন রয়েছে প্রায় সিমিলার কোশ্চেন, এখান থেকে যেই কোশ্চেন আসুক না কেন মাথা রাখবেন এই তিনটা কোশ্চেন করবেন। তিনটা কোশ্চেন কি, দুইটা কোশ্চেন করলে তিনটা কোশ্চেন হয়ে যাবে, এই প্রথম দুইটা কোশ্চেন করলেই ওই কোশ্চেনটাও হয়ে যাবে। সুতরাং যেই কোশ্চেনই আসুক না কেন এখান থেকে অন্য কোনো যদি প্রশ্ন আসে ওই সেম জিনিসগুলো ইনক্লুড করে দিবেন। বুঝাতে পারছি আমি? অর্থাৎ আপনার চারটা কোশ্চেন কমন পড়ছে, একটা কোশ্চেন সরাসরি ডিরেক্টলি কমন পড়ে নাই, তার মানে কোন কোশ্চেনটা কমন পড়ছে ওইখান থেকে আপনি যেগুলো পড়ছেন সেগুলোর মধ্যে থেকে আসে নাই, অন্য একটা কোশ্চেন আসে। তার মানে এই না যে আপনি লিখে আসবেন না বা আপনি সবকিছু ভুলে গেছেন। যেই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ছেন, জাস্ট ইন্ট্রোডাকশনটা একটু ভালোভাবে লিখবেন, ইন্ট্রোডাকশনটা সাদৃশ্যপূর্ণ লিখবেন, প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ লিখবেন। লেখার পরে ডে বাই ডে বা ধীরে ধীরে আপনি স্টেপ বাই স্টেপ ওই যে যেই বিষয়গুলো পড়ছেন মনে হচ্ছে আপনার এই
বিষয়টা হচ্ছে কি এখান থেকে রিলেটেবল, এই প্রশ্নের সাথে এই জিনিসটা যায়। অর্থাৎ প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন, প্রশ্নের অর্থ করতে পারেন, তাহলে আপনি, আমার মনে হয় না এখানে এমন কোনো স্টুডেন্ট আছে যে আনসার করতে পারবে না, সবাই আনসার করতে পারবে। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে যে আপনি স্পেলিং মিস্টেক করবেন না এবং সেন্টেন্স মেকিং এ সে ভুলটা করবেন না, দেখবেন আপনি ভালো একটা মার্কস পাবেন, সেখান থেকে আপনি ভালো মার্কস পাবেন। অর্থাৎ ওভারঅল যে ভালো কোশ্চেন ভালোভাবে লিখছেন সেগুলোতে যেরকম মার্কস পাবেন ওইটাতেও সেরকমই মার্কস পাবেন। এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি কোনো প্রশ্ন ছেড়ে আসবো না, ওখান থেকে যে প্রশ্নগুলো পড়ছি, যেটা প্রশ্ন আমার খুব ভালোভাবে জানা আছে সেই প্রশ্নটারই কি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়গুলা এইখানে যে রিলেটেবল রয়েছে সেগুলো আমি যুক্ত করে দেবো বা ইনক্লুড করে দেবো। তাহলে দেখবেন আপনার কোনো প্রশ্ন ছেড়ে আসতে হবে না বা কোনো প্রশ্ন আপনার খারাপ ভাবে লিখে আসেন এমনটা কখনোই হবে না। ওকে, আপনারা তো করেন মুখস্থ, মনে হয় এটাই হলো ঝামেলা, মুখস্থ করবেন না কখনো। মুখস্থ হবে কেমনে? মুখস্থ হবে না। মুখস্থ হবে কেমনে? পড়তে পড়তে লিখতে লিখতে আপনার মাথায় একদম সেট হয়ে যাবে, আচ্ছা এইটা এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এরকম হবে। আমরা ছোটবেলায় না, বড়বেলা ক্লাস 9 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম ঘটনা ঘটে। কিরকম ঘটনা? যে আপনি যখন একটা এমসিকিউ পড়ছেন, ধরেন 2 পেজ আপনাকে টিচার এমসিকিউ দিয়ে গেছে, 2 পেজের এমসিকিউ পড়তে বলছে। এই যে একটা পেজ উল্টাইলেন, উল্টানোর পরে প্রথম যে কোশ্চেনটা রয়েছে আপনি অপশন মনে রাখছেন যে হ্যাঁ ওটা কি হলো, আপনাকে বললো, প্রশ্ন করা হলো, আপনি বললেন গ নাম্বার অপশনটা, কারণ ওখানে আপনি দেখছেন, দেখেই আপনার মাথায় সেট হয়ে রয়েছে যে ওটা গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা, গ নাম্বারটা অ্যান্সার ওটা আমি দেখছি। এরকমটা হয়েছে কিনা আপনাদের সাথে, বা হয় কিনা? জি ভাইয়া। জি এই ভাইয়া। বিষয়টা আসলে কেন হয়? এই বিষয়টা আসলে কেন হয়? মাঝে মধ্যে এই যে দেখতেছেন, দেখেই এই যে আমি যে লিখতেছি লেখাগুলা, এই লেখাগুলো আপনার পরীক্ষার সময় মনে পড়বে যে ভাই এটা এই বিষয়টা এইটা লিখছে, ওটা দিয়ে আপনি লিখতে পারবেন, 2-3টা সেন্টেন্স লিখতে পারবেন। এই জন্যই কিন্তু আমি বোর্ডে ক্লাস নিচ্ছি, যাতে করে যা লিখতেছি লেখার মধ্যে থেকে আপনি দেখে এটা আপনার মাথায় সেট হয়ে থাকে, পরীক্ষা পর্যন্ত থাকবে আপনার। এতটুকু সিওরিটি জি দিতে ভাইয়া। পারছি আমি যে পরীক্ষা পর্যন্ত আপনাদের এই জিনিসগুলো মাথায় থাকবে। আমি বেশি ক্লাস নেওয়ার থেকে বেশি কথাই বলতেছি, আপনাদের উপদেশ দিচ্ছি, এটা মনে হয় ঠিক হচ্ছে না, তাই না? না ভাইয়া, সমস্যা নেই। না ভাইয়া ঠিক আছে। আচ্ছা, নেক্সট। অর্থাৎ ব্যাকন অ্যাজ অ্যান অ্যাসিস্ট, ব্যাকন একজন কি অ্যাসিস্ট, কারণ কি তিনি খুবই একজন বিখ্যাত এবং কি ছিলেন, প্র্যাকটিক্যাল ছিলেন, ফেমাস এন্ড প্র্যাকটিক্যাল, ফেমাস এন্ড প্র্যাকটিক্যাল। তো তিনি বিখ্যাত ছিলেন, মোস্ট ফেমাস অ্যাসিস্ট অফ হিজ টাইম, একজন বিখ্যাত কি ছিল, এসে রাইটার ছিলেন, মোস্ট ফেমাস, বিখ্যাত, তাই না? তিনি কি কি বিষয় ইউজ করতেন তার এসের মধ্যে? প্র্যাকটিক্যাল থিংগুলা এবং কি ওয়াইজ স্টেটমেন্ট, তাই না? যাতে করে সবাই বুঝতে পারে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, সবার বুঝতে সুবিধা হয়, তাই তো? এবং কোন বিষয়গুলো তুলে ধরতেন তিনি? এভরিডে লাইফ, এভরিডে লাইফ, তারপর কি হিউম্যান নেচার, সোসাইটি, এই বিষয়গুলো তিনি তার এসের মধ্যে ইনক্লুড করেন কিনা? জি ভাইয়া। তার কথাগুলো কি খুবই সিম্পল হইতে বলেন, তাই না? জি ভাইয়া, ক্লিয়ার আনসার। ক্লিয়ার এন্ড সিম্পল, কিন্তু অর্থটা ডিপ ভাইয়া অর্থ। গুড, ডিপ রাইটিং স্টাইল। তার মানে কি তিনি খুব সিম্পলি বলেন কথাগুলা, কিন্তু তার অর্থটা কি দাঁড়ায়, খুবই ডিপ দাঁড়ায়। আমরা এর আগে যে কথাগুলো বলছিলাম, ওয়াইফস আর ইয়ং ম্যান মিস্ট্রেস, হি হ্যাড দ্যাট, হ্যাভ চিলড্রেন, ওয়াইফ এন্ড চিলড্রেন, তাই না? এই কথাগুলো যে বলছি এগুলো কিন্তু খুবই সিম্পল কথা বলছেন, খুবই সিম্পলি বলছেন, সিম্পলি উপস্থাপন করছেন, কিন্তু তার অর্থগুলো কি দাঁড়াচ্ছে, খুবই ডিপ, গভীর। আসলে কি গভীর? অর্থাৎ জি ভাইয়া। এগুলোর কি রয়েছে, ডিপ মিনিং, গভীর অর্থ রয়েছে, যে কথাগুলো বলতেছেন সেগুলোর কি রয়েছে, গভীর অর্থ রয়েছে। তার কথাগুলো কেমন ছিল, শর্ট নাকি ব্রড? শর্ট ভাই। শর্ট, কিন্তু সেগুলো কি ছিল, স্ট্রং ছিল, মিনিংটা কি ছিল, অনেক স্ট্রং, তাই না? আর যেটাকে বলা হচ্ছে কি ছোট ছোট কথাগুলো বলতো, সংক্ষিপ্ত কথাগুলো বলতো, যার অর্থগুলো অনেক স্ট্রং ছিল, সেটাকে কি বলতেছিলাম আমরা, ভাইয়া। অ্যাফোরিজম, তাই না?
জি ভাই। এটাকে বলা হচ্ছে কি অ্যাফোরিজম। তাহলে বোঝা গেছে সিম্পল এন্ড ডিপ রাইটিং স্টাইল। এটা এই অ্যাফোরিজমের বিষয়টা এর আগে আলোচনা করলাম না, ওই জিনিসটাই এখানেও তুলে ধরা হয়েছে, একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে। বোঝা গেছে? জি ভাইয়া। তার যে থিম গুলো রয়েছে সেগুলো কেমন? ভাইয়া শর্ট আর অ্যাপোরিজম ওটা শুনতে পারেন। হোয়াট ইজ দিস শর্ট এন্ড অ্যাফোরিজম? অ্যাফোরিজমটাই বোঝাচ্ছে এখানে। এখানে কি আর আর অন্য কিছু তো বুঝাইনি আপু। কি বুঝেন না এখানে বলেন? ভাইয়া ওইটার জন্য কি লাইন বলছেন সেটা নেটের কারণে শুনতে পাই নাই। এখানে অ্যাফোরিজমটাই বুঝেছি। ডিপ মিনিং বলতে আসলে কি বোঝাচ্ছে? ছোট এই যে শর্ট, তিনি যে কথাগুলো বলছেন এগুলো কি খুব লম্বা কথা বলছেন বা বড় কোনো সেন্টেন্সে কথাগুলো বলছেন? না ভাইয়া শর্টলি বলছেন এবং সেগুলোর কি ছিল? ডিপ মিনিং ছিল। ডিপ মিনিং বা ক্লেভার সেইং বলা যায়, তাই না? স্ট্রং সেন্টেন্সেস, স্ট্রং মিনিং, সেটা কি বলতেছে অ্যাফোরিজম। বুঝতে পারছেন? থিমস ইন ব্যাকনস এসেস। ব্যাকনের যে এসেগুলো রয়েছে সেগুলোর থিম কি ছিল? যেমন অফ গ্রেট প্লেস, অফ রিভেন্স, অফ ট্রুথ, এগুলো কি? অফ থিম গ্রেট প্লেস, অফ রিভেন্স, অফ কি কি বললাম? ভাইয়া অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল অফ লাইফ ট্রুথ। প্লান্টেশন। এই যে অফ অফ গ্রেট প্লেস, অফ রিভেন্স, অফ ট্রুথ সংক্ষিপ্ত আকারে লিখছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। অফ গ্রেট প্লেসের মধ্যে কোন বিষয়টা তুলে ধরছেন তিনি? হাই পজিশন। ক্ষমতা, তাই না? ক্ষমতা। জি ভাইয়া। অফ রিভেন্স জাস্টিস, অফ ট্রুথ অনেস্টি। তাহলে তার যে এই এসেগুলো রয়েছে এগুলোর মধ্যে কি তুলে ধরা হয়েছে? পাওয়ার, জাস্টিস এন্ড অনেস্টি। বোঝা গেছে? জি ভাই। জি তাহলে ভাইয়া। এই জিনিসগুলো আসলে কি দেখায়? এগুলো কিভাবে তিনি তুলে ধরেছেন? রিয়েলিস্টিক ভিউ না, বাস্তবিক ভাবে তুলে ধরেছেন না? জি ভাই। তাহলে এগুলো হচ্ছে সবগুলাই রিয়েলিস্টিক ভিউ। রিয়েলিস্টিক ভিউ তিনি তুলে ধরেছেন। বোঝা গেছে? জি ভাইয়া। অফ গ্রেট প্লেসের মধ্যে কি তিনি কি অ্যাডভাইস দিয়েছেন? ভাইয়া সেটা কি অফ লাভ দিছেন? অফ টি টি ওটা টি অফ ট্রুথ। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই জি ভাইয়া। এই চারটাতে কি বিষয়গুলো তিনি তুলে ধরছেন দেখি। আপনি যদি এখানে চান বাকি যে আরো তিনটা রয়েছে, বাকি তিনটা আপনি রেফারেন্স হিসেবে এখানে প্রদান করতে পারেন। বাকি তিনটা এখানে রেফারেন্স হিসেবে প্রদান করতে পারবেন, আপনার ইচ্ছা। অ্যাডভাইস অন পাওয়ার, যেটা কি অফ গ্রেট প্লেসে, অফ গ্রেট প্লেসে, তাই না? এখানে কি জি নিয়ে তিনি চ্যালেঞ্জ করছেন বা কি বিষয় নিয়ে কথা বলছেন? এই যে হাই পজিশন হোল্ড করে যারা, তারা হাই পজিশন হোল্ড করে যারা, তাদের সম্পর্কে বলছেন, তাই না? তাদেরকে উপদেশ প্রদান করছেন, তাদের সম্পর্কে বলছেন কি কি সমস্যার সম্মুখীন হয়, তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারে বা কি কি অসুবিধা হতে পারে তাদের, সেই বিষয়গুলো বলছেন, উপদেশ দিচ্ছেন, তাই না? জি ভাইয়া। এবং তিনি এখানে মূলত এই যে ক্ষমতা যে রয়েছে, পাওয়ার, এই পাওয়ারের সঠিক ব্যবহারের কথা বলছেন। কি বলছেন? এটাকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আপনি যদি উইদাউট কেয়ারফুলি হ্যান্ডেল দিস থিংস, দিস ম্যাটার, তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনার সম্মানহানি হতে পারে। আপনাকে একদম সেই জায়গা থেকে একদম ডিমোশন হতে পারে। সেই বিষয়গুলো তুলে ধরেছেন। অর্থাৎ এগুলো আপনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এই যে ক্ষমতা আপনার কাছে থাকতেই পারে, সেই ক্ষমতার সঠিক ব্যবহারটা আপনাকে করতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার ভাইয়া। অর্থাৎ ক্ষমতা থাকবে, ক্ষমতার মধ্যে আপনার কি রেসপন্সিবিলিটি, একটা গ্রেট বেশি ক্ষমতা থাকবে, এবং বেশি ক্ষমতা থাকলে আপনার বেশি কি থাকবে? রেসপন্সিবিলিটিসও থাকবে। সেটার জন্য আপনাকে কি থাকতে হবে? কেয়ারফুল থাকতে হবে আর হাম্বল হতে হবে। ক্লিয়ার? জি ভাই। তাহলে অফ রিভেন্সের বেলায় আমরা কি দেখতে পাবো?
ভিউজ অন অফ রিভেঞ্জ। এখানে কি ভিউজ তিনি প্রদান করছেন? রিভেঞ্জটাকে কি তিনি গুরুত্ব দিচ্ছেন? যে রিভেঞ্জটাকে তিনি কি বলছেন? ওয়াইল্ড জাস্টিস, তাই না? জি ভাইয়া। রিভেঞ্জটাকে তিনি ওয়াইল্ড জাস্টিস বলছেন, যেটা মূলত এই প্রতিশোধের যদি স্পৃহা আপনার মধ্যে থাকে, তাহলে প্রতিশোধের এই স্পৃহা আপনার জীবনে কি নিয়ে আসবে? দুঃখ বয়ে নিয়ে আসবে। ধরেন আপনি কেউ আপনাকে প্রতিশোধ নিতে যাচ্ছেন, এই প্রতিশোধ নিতে গেলেন, নিতে গিয়ে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বা বিভিন্ন সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, বা এমন কোনো সমস্যা হতে পারে আপনার ফ্যামিলির উপরও এফেক্ট করতে পারে। নরমালি দেখেন, আপনার কেউ ক্ষতি করেছে, আপনি যদি তার ক্ষতি করার চেষ্টা করেন এবং ক্ষতি করলেন, ক্ষতি করার পরে খুব বড় ক্ষতি করে ফেললেন বা বেশি সমস্যা হয়ে গেল, তখন যদি আপনাকে আবার আইনের আদালতে যেতে হয় বা জেলের মধ্যে যেতে হয়, তাহলে আপনার পরিবার এখানে কি ভুগবে? ভুগবে না? জি ভাইয়া। মূলত মেইন যে কথাটা, রিভেঞ্জ অলওয়েজ আপনাকে পেইন দিবে, রিভেঞ্জ অলওয়েজ আপনাকে পেইন দিবে। এই জন্য তিনি বলছেন কি, ফরগিভনেস এর কথা বলছেন, তাই না? ক্ষমা করে দেওয়ার কথা বলছেন, যে আসলে ক্ষমা করে দেওয়াই শ্রেয়। যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য এবং সবার জন্য, আপনার পরিবারের জন্য সেটা কি হবে? মঙ্গলদায়ক হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। অফ ট্রুথ, অফ ট্রুথের মধ্যে আমরা কি পাবো? অফ ট্রুথের মধ্যে কি পাবো? তিনি এখানে কোন বিষয়টা, ইম্পর্টেন্স অফ ট্রুথ ইন লাইফ, আমাদের জীবনে যে ইম্পর্টেন্স, গুরুত্ব রয়েছে, সত্যের গুরুত্ব রয়েছে, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরছেন কিনা? কারণ আপনি যখন সত্য কথা বলবেন, মানুষজন আপনাকে কি করবে? সম্মান করবে, আপনি রেসপেক্ট পাবেন। পাবেন কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ট্রুথ ব্রিংস রেসপেক্ট, অনার নিয়ে আসে কোনটা? এই সত্য নিয়ে আসে। আপনি যদি মিথ্যাবাদী হন, মানুষজন আপনাকে পাত্তা দিবে? মানুষজন আপনার কথা শুনবে? ভাইয়া না ভাইয়া। আবার আরেকটি কথা বলছেন যে a mixture of truth, a mixture of a lie কি doth ever add pleasure, যেটা একটু বললাম যে মিক্স করবেন যখন সত্যের সাথে কি, ট্রুথের সাথে ফলস, সেটা কি হয়ে যাবে? প্লেজার, আনন্দদায়ক হবে। এখানে কোটেশন আছে, দেখে নেবেন একটু বইয়ের মধ্যে। বুঝা গেছে? তাহলে তিনি এখানে মানুষদেরকে কি পরামর্শটা কি দিয়েছেন? যে পরামর্শটা এরকম, তার দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল যে এই যে অনেস্টি রয়েছে বা সততা রয়েছে বা সত্য যে রয়েছে, এটাকে তিনি মূল্যায়ন করতে বলছেন, এটাকে তিনি চর্চা করতে বলছেন। তিনি কি মিথ্যা কথা বলতে বলছেন? এমনটা কিন্তু নয়। কিন্তু মানুষ যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে যে আনন্দ পায়, সেই বিষয়টা কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। ক্লিয়ার? তো বুঝতে পারছেন? জি ভাইয়া। এই ছিল মোটামুটি এই প্রশ্নটা। তার মানে কি, ব্যাকরণের যে প্রোজ স্টাইল রয়েছে, ব্যাকরণের প্রোজ স্টাইলে আপনি চাইলে অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ এখানে দিতে পারেন এক্সাম্পল হিসেবে। অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফে কি তিনি কি দেখিয়েছেন? ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ অফ ম্যারিজ লাইফ এন্ড সিঙ্গেল লাইফ, তাই না? অর্থাৎ সোসাইটাল যে বিষয়গুলো রয়েছে, সামাজিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন, তাই নয়? জি ভাইয়া। অফ লাভের মধ্যে ফিলিংস এর কথা বলছেন তিনি। ফিলিংস, যে আসলে লাভ আপনাকে ডিগ্রেড করতেছে কিভাবে, আপনাকে অধপতনের দিকে কিভাবে নিয়ে যাচ্ছে, সেই বিষয়টা বলছে। আবার তিনি একই কথা বলছেন যে একই সাথে কি প্রেমিক এবং জ্ঞানী হওয়া যায় না। আসলে প্রেম করলে মানুষজন গার্লফ্রেন্ডের প্রশংসা করতে 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 এটা করবো তোমার জন্য, ওটা করবো তোমার জন্য, আমি মইরা যাবো, এই করবো সেই করবো তোমার জন্য, আমি 2 দিন ধরে না খায় আছি, আবার দেখা যায় ঠিকই খাইতেছে, খাইতে খাইতে কলে কথা বলতেছে, আমি এখনো খাই নাই, তুমি খাইছো? না আমি খাই নাই। আবার দুইজনে খাইতে খাইতে কথা বলতেছে, তাই না? বিষয়গুলো এরকম না? তাহলে এই মিথ্যা কথা বেশি বলা হয়, প্রেম করলে মিথ্যা কথা বেশি কথা বলা হয়। সে যতটা না ততটা তাকে বাড়িয়ে বলা হয়, সে যতটা না সুন্দর তার থেকে বেশি তাকে বলা হয়, নাহলে তো সে খুশি হবে না। মিথ্যা কথা না বললে তো মানুষ খুশি হয় না, হয়? যারা প্রেম করতেছেন শুনেন, যারা প্রেম করতেছেন, বয়ফ্রেন্ড যাদের প্রশংসা করে, বয়ফ্রেন্ড যাদের প্রশংসা করে, আপনার শুধু মন রাখার জন্যই প্রশংসা করে, আর কিছু না। আপনার থেকেও বেশি সুন্দর আছে আরো, এটা মাথায় রাখবেন। শুধু এটা জিনিস মাথায় রাখবেন, কি বলে ওটা, যে আপনার সৌন্দর্যটা হচ্ছে কি চিরস্থায়ী না, টেম্পোরারি। জি ভাই। টেম্পোরারি। সুতরাং কখনো
নিজের আমি সুন্দর এই বলিয়া কখনো গর্ববোধ করিবেন না, না হলে আপনার জীবনে বিপর্যয় নেমে আসবে, আপনার সাংসারিক জীবনের মধ্যে সমস্যা ক্রিয়েট হবে। মাথায় রাখতে হবে আপনার থেকেও বেশি সুন্দরী আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো একটা কথা বলি ছেলেদের জন্য, তাহলে কি করবেন আপনারা, পটাবেন কেমনে মেয়ে বলেন? প্রশংসা ছাড়া তো মেয়ে পটে না। ভাই আপনি এসে পটায় দিন। আরে না রে ভাই, আমি খুব দুর্বল। হ্যাঁ ভাইয়ার জীবনে বলতেছো পটায় দেওয়ার কথা। আচ্ছা, তাহলে মেয়ে পটাইতে হবে কিভাবে, ওটারও একটু বলি আপনাদের। হয়তো প্রশংসা তো আপনাদের ভাইয়া এন্ড্রিউ মার্বেলের মতো। অ্যান্ড্রু মার্বেল। আচ্ছা, টু কয় হিজ কি যেন, টু হিজ কয় মিস্ট্রেস। টু হিজ কই মিস্ট্রেস। আচ্ছা, বিষয়টা হলো কি, যেটা বাস্তব সেটা তুলে ধরতে হবে। কেন মানুষজন এমনও করে যে যেটা তার নাই, এটাকে বলে হচ্ছে শার্লাটানিজম। কি বলে? শার্লাটানিজম। কি বলছি? ফোর্থ ইয়ারে পাবেন ক্রিটিসিজমে, দ্য স্টাডি অফ পোয়েট্রি নামে একটা আছে, সেখানে পাবেন আপনারা শার্লাটানিজম। এটা একটু বলে রাখি, মাথায় রাখবেন, ফোর্থ ইয়ারে তো উঠবেন। আর যারা এখানে ক্লাস করতেছেন তারা অন্য কোথাও ক্লাস করে মজা পাবেন না বা শান্তিও পাবেন না বা বুঝবেনও না খুব একটা ভালো। এখানেই ক্লাস করতে হবে আপনাদের, তাই না? আমরা যেভাবে ক্লাস করি, ইনশাআল্লাহ। আমরা যেভাবে জি ভাইয়া। আমাদের কাছে আপনারা সব থেকে বেশি ভালো বুঝবেন, কারণ শুরু থেকে আপনাদের বুঝিয়ে আসতেছি আমরা। শুরু থেকেই আছেন, আর ফার্স্ট ইয়ার থেকে আছেন মোস্ট প্রবাবলি, তাই না? ফার্স্ট ইয়ার থেকে না? জি ভাইয়া। না আমি থার্ড ইয়ারে ভাইয়া। আপনারা যে ব্যাচটা এখন আছে এরা ফার্স্ট ইয়ার থেকে, এরাই হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ। আপনারাই হচ্ছেন আমাদের ফার্স্ট ব্যাচ। আমাদের গ্রুপটা শুরু হয় 2022 সালে 10ই এপ্রিল। এই গ্রুপের শুরু হয়, মানে এই আজকে কত তারিখ, 13 তারিখ, 10 তারিখে ছিল আমাদের 3 বছর পূর্তি। তো এখানে মূলত এদের দিয়েই শুরু। এরা জানে আমরা কিভাবে পড়াই, আমাদের পড়ানোর স্টাইল, আমাদের পড়ানোর শুরু থেকেই আছে। কারণ এখন যদি অন্য জায়গায় শিফট করে তাহলে কিন্তু এদের বুঝতে একটু কষ্ট হয়। আবার যদি কেউ যায় অন্য জায়গাও, দেখবেন ফাইনালি তাকে এখানে এসে ক্লাস করতে হবে। অ্যাটলিস্ট রিভিশন ক্লাসটা এখানে এসেই করবে। অন্য কোনো গ্রুপে এইভাবে রিভিশন ক্লাস কথা হয় না, হয়? কোনো পয়েন্টস হয়? ভাইয়া অন্য কোথাও দেখি নাই, এই ফার্স্টে। যাক, তো না ভাইয়া অন্য কোথাও নেই। শার্লাটানিজম নিয়ে একটু বলি। শার্লাটানিজম জিনিসটা কি আসলে মূলত? শার্লাটানিজম জিনিসটা হচ্ছে কি, যতটা না ততটা বলা, যতটা না ততটা বলা। অর্থাৎ আমি এই জানি সেই জানি, এই জানি এই করি সেই করি, আমার বাবার এই আছে সেই আছে, এই সেই, কিন্তু তার আসলে কিছুই নাই। বুঝতে পারছেন কি বুঝাইছি আমি? অর্থাৎ কাইন্ড অফ প্রিটেনশন, ভান করা, সেটাকেই বলা হচ্ছে শার্লাটানিজম। অর্থাৎ আপনি যতটুকু রয়েছেন ততটুকুই আপনি উপস্থাপন করেন। আপনি তাকে বলেন, আমি বলতেছি কি, কাউকে কারোর সাথে প্রতারণা করে কারোর সাথে রিলেশনে এঙ্গেজ হবেন না। আপনি যেমন, আপনার অ্যাটিটিউড যেমন, আপনার বিহেভিয়ার যেমন, আপনার পার্সোনালিটি যেমন, সেটাই আপনি উপস্থাপন করেন। যদি আপনি ভালো লাগে যে আমি এরকম 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 সেরকম, আমি এটা করতে পছন্দ করি, এটা করতে পছন্দ করি, আমার ভাই বাপের কিছু নাই, আমি বলতে আরো মিথ্যা কথা বলায় তোমার পটাবো, তারপর ফাইনালি দেখা গেল তার সাথে আপনার বিয়ে শাদী হইলো। তখন আপনার বাড়িতে এসে দেখবে যে তুমি তো এইগুলা বলছিলা এই করবা সেই করবা, তখন কি হবে? তখন তো সমস্যা হয়ে যাবে। তুমি আমাকে ধোকা দিছো, এই সংসারের মধ্যে লেগে থাকলো ঝগড়া বিবাদ অশান্তি, এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি। সুতরাং এরকম কাজ করবেন না, ওকে? ঠিক আছে, অবশ্যই। ছেলেরা এই কাজটা। হ্যাঁ, ভাইয়া এখানে বাকি 3টে এসে নিয়েও কি আলোচনা করা যাবে? 2 নাম্বার Sure, পেজটা কেন থেকে না? সবগুলাই করতে পারলে খুবই ভালো হবে। ওই সবগুলো আলোচনা করতে যদি পারেন খুবই বেশি ভালো হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি রয়েছে?
ভাইয়া in what ways is bacon a renaissance essayist? রেনেসা essayist ভাইয়া। রেনেসা অ্যাসিস্ট। তার মানে বিষয়টা হচ্ছে কি, এর আগে যে প্রশ্নটা বললাম ঠিক সেরকমই, যে কি কি বিষয়, আমি জাস্ট একটু করে বলে যাবো, আপনাদের মাথায় রাখবেন। তিনি কোন বিষয়টাকে ফোকাস করেন? practical আপনাকে শেখাতে চান, ফোকাস অন লার্নিং। আর কোনটা? হিউম্যান নেচার। আসলে কি তাই? মূলত এই যে রেনেসা, রেনেসা ভাইয়া এটা কি 3 নাম্বারটা? এটা 3 নাম্বারটা। জি, অর্থাৎ প্রশ্নটা উপরে লিখে দিলে ভালো হয় ভাইয়া। প্রশ্নটা বইয়ে তো আছে আপনাদের, প্রশ্ন লিখে দিব কেন আবার? বই নাই? মানে ভাইয়া প্রশ্নটা কোশ্চেন লিখতে বলিনি ভাইয়া, মানে নাম্বারটা জাস্ট। ওইটা কইতে পারেন যে এটা কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার। 3 নাম্বার। তো মূলত রেনেসা যেটা রয়েছে, রেনেসার আসলে এই রেনেসার সময়ে মানুষজনের যে শেখার আগ্রহ ছিল, মানুষের যে অ্যাডভেঞ্চারাস একটা মাইন্ড ছিল, মানুষজনের যে রিজনের উপর, অর্থাৎ কোন যুক্তির উপর, লজিক এন্ড রিজন, এটার উপরে ডিপেন্ডেন্ট ছিল, এবং মানুষের শেখার আগ্রহটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। রেনেসা শব্দের অর্থ কি? রিবার্থ, রিভাইভাল আর রিজেনারেশন। পুনর্জন্ম। মূলত কবে শুরু হয়, কোথায় কোথায় শুরু হয়? ফ্রান্সে রেনেসাঁস। রেনেসা মূলত প্রথমে ইতালিতে, ফ্রান্সের ইত্যাদিতে হয়। ইতালিতে, ওই যে কনস্টান্টিনোপল, অটোমান এম্পায়ার ধ্বংস হয়ে যায়, মোহাম্মদ দ্য সেকেন্ড তিনি ক্ষমতা দখল করেন, তখন তিনি সাম্রাজ্য বিস্তার করা শুরু করেন গোটা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে। এখান থেকে মূলত রেনেসা শুরু। তখন ওই ইতালি থেকে মূলত কি পালিয়ে যাওয়া শুরু করে মানুষজন, বাইজেন্টাইন থেকে পালিয়ে যাওয়া শুরু করে, যেখানে সেখানে যায়। তো তখন ফ্রান্সে আসে, প্রথমে তারা ফ্রান্সের ফ্লোরেন্সে আসে, ওই সব ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা, তারা ফ্রান্সে আসে। এই ফ্রান্সে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং তারা ওইখান থেকে এখন যে যে জায়গায় রয়েছে, ওইখান থেকে মূলত এই যে রেনেসা আমরা বলতেছি, যেটা এই রেনেসা কি বলে 1453, মোস্ট প্রবাবলি 1453 সালে মূলত। তো সেই সময় মূলত দখল করে ফেলে, দখল করার পরে তারা পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে যে যে জায়গায় অবস্থান করছে সেই জায়গা থেকে আবার তারা সাহিত্য চর্চা, তাদের জ্ঞান চর্চা শুরু করে। এই মূলত পুনর্জন্ম হচ্ছে সেখান থেকে। এবং তারও অনেক বছর পরে ইংল্যান্ডে আসে, তারও অনেক বছর পরে ইংল্যান্ডে আসে। এভাবে এটা বলতে গেলে বহুত সময় লাগবে, আপনাদের হিস্ট্রিতে ছিল এটা। আচ্ছা, তো মানুষজন সেকেন্ড ইয়ারে ছিল, মানুষজন মূলত ফোকাস করে লার্নিং, অর্থাৎ শেখার তাদের আগ্রহ অনেক বেশি ছিল, হিউম্যান নেচারের উপর, এন্ড তারা লজিক, রিজন, এগুলোর উপরে ডিপেন্ডেন্ট ছিল এই রেনেসা। ঠিক সেরকমই মূলত এটাই হচ্ছে রেনেসার আইডিয়া। ফ্রান্সিস বেকন যে এসেগুলা রয়েছে, তার এসেগুলা এই বিষয়টাই শেখাচ্ছে, মানুষের হিউম্যান নেচার নিয়ে আলোচনা করতেছে, রিজন, কারণ, লজিক, এই বিষয়গুলো দিয়ে তিনি দেখিয়েছেন, এই বিষয়গুলো তিনি দেখিয়েছেন। অর্থাৎ তিনি মূলত চেয়েছেন যে আসলে তাদেরকে একটা খুব ভালো একটা জীবন প্রদান করতে, বা বিষয়গুলো সম্পর্কে অবগত করতে, মানুষ যেন এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই জন্যই তিনি মূলত ব্যাকনের যে প্র্যাকটিক্যাল উইজডম, ব্যাকনস প্র্যাকটিক্যাল উইজডম, এই যে ব্যাকনের প্র্যাকটিক্যাল উইজডম রয়েছে, ব্যাকনের প্র্যাকটিক্যাল উইজডম তিনি কি নিয়ে কথা বলেন? রিয়েল লাইফ নিয়ে। কি নিয়ে? রিয়েল লাইফ রিয়েল লাইফ নিয়ে। রিয়েল লাইফে তিনি কি দেখান? সোসাইটি, পাওয়ার, তারপর কি ফিলিংস, এই বিষয়গুলো তিনি দেখেন। সোসাইটি দ্বারা আমরা কি বুঝবো? পাওয়ার দ্বারা কি বুঝবো? ফিলিংস। তো এখানে এই যে দেখেন, বাকি অফ গ্রেট প্লেস, অফ লাভ, তারপর হচ্ছে কি অফ প্লান্টেশন, অফ প্লান্টেশন, এই অ্যাসেগুলা রয়েছে, তার যে অ্যাসেগুলা, এই অ্যাসেগুলার মাধ্যমে, অর্থাৎ তার যতগুলো অ্যাসে রয়েছে, আপনি চাইলে এখানে 6টা অ্যাসেই ইনক্লুড করতে পারবেন, কোনো সমস্যা নেই, 6টা অ্যাসে ইনক্লুড করতে পারবেন। তাহলে আপনাকে দেখাতে হবে কি
ওই যে ওখানে 3টা ছিল, এখানে 3টা, এই 3টাকে মিক্স করে দিবেন। এখানকার যে 3টা রয়েছে এই 3টা আপনি ওইখানে ইনক্লুড করে দিলেন, যদি এই প্রশ্নটা আসে ওইখানকার 3টা এখানে ইনক্লুড করে দিলেন, তাহলে কি হয়ে গেল? 6টা হয়ে গেল। হইলো কিনা? জি ভাইয়া। বুঝতে পারছেন? দিস ইজ দ্য টেকনিক। পরীক্ষা যদি আসে এই টেকনিক গুলো আপনাদের কাজে লাগাইতে হবে। ওখানে 3টা আছে, ওখানে 3টা যেটা পড়ছি, প্রশ্ন আসছে এটা, তাহলে ওই 3টার সাথে এখানে 3টাতে পড়ছি, এখানে দিয়ে দেব। বোঝা গেছে? জি ভাইয়া। তার মানে কি? তাহলে এখানে এই যে অফ গ্রেড প্লেস রয়েছে, এটাকে যদি আলাদা করে দেখি এখন, অফ গ্রেড প্লেস, এখানে আমরা কি পাবো? যে তিনি কি বিষয় নিয়ে আলোচনা করছেন? চ্যালেঞ্জেস এন্ড রেসপন্সিবিলিটিস অফ কি হাই পাওয়ার, হ্যাভিং পাওয়ার, ক্ষমতা পাওয়ার পর যে তার সমস্যাগুলো হয় এবং তার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করছে, তাই তো? জি ভাইয়া। জি ক্ষমতা পাওয়ার পরে তার যে ফ্রিডম রয়েছে সেটা হারিয়ে ফেলেছে, ফেলে কিনা? জি ভাইয়া, লস অফ এইটা হচ্ছে এই যে মানুষজন যে এখানে এই লাইনটা লিখে দিই, হি ওয়ান্টস, সে তিনি সতর্ক করে দেন তাদের যে পিপল lose their freedom, he wants, তিনি সতর্ক করেন কি ওয়ান্স, যে পিপল লুজ দেয়ার ফ্রিডম, তাদের কি কি হারাচ্ছে? স্বাধীনতা হারিয়ে ফেলতেছে। এই যে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আইডিয়া বা একটা ধারণা আমরা বলতে পারি ইন রেনেসার একটা গুরুত্বপূর্ণ আইডিয়া। এই আইডিয়াটাই যে আসলে মানুষজন যে তাদের ক্ষমতা হারিয়ে ফেলতেছে, কারণ দেখেন তারা ক্ষমতা হারায় কিন্তু কোথায় আসে? ওই কনস্টান্টিনোপল থেকে তারা পালিয়ে আসে ফ্রান্সের মধ্যে, তাই না? ক্ষমতা হারায় নাই? জি ভাইয়া। এবং মানুষজন তখন কি করতেছে? এই যে রুলার্স যারা রয়েছে, যারা শাসন করতেছে, তাদেরকে নিয়ে প্রশ্ন করা শুরু করছে। এবং ঠিক সেরকম বিষয়টাই যে এই যে মানুষজন ক্ষমতা হারাচ্ছে, তখন কিন্তু এই কোশ্চেন গুলো মানুষজন করতেই থাকবে। এটা হচ্ছে রেনেসার একটা গুরুত্বপূর্ণ আইডিয়া। বুঝা গেছে? হ্যাঁ দাদা। এখন অব লাভের মধ্যে কি রয়েছে? অব লাভের মধ্যে লাভটাকে, ভালোবাসাটাকে আসলে প্র্যাকটিক্যালি তিনি তুলে ধরেছেন কিনা? প্র্যাকটিক্যাল ভালোবাসা খুব সুন্দর, এই সেই কবি সাহিত্যিকরা অনেকে ভালোবাসাকে তুলে ধরেছেন। ভালোবাসার মতো অমৃত জিনিস কোনো কিছু নাই, তাই না? এভাবে তুলে ধরছেন। আবার অনেক কবি সাহিত্যিকরা তুলে ধরছেন ভালোবাসার জন্য সে কি হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, হেন তেন অবস্থা। তো এইখানে তিনি ফ্রান্সিস বেকন কি এই কাজটা করছেন? তিনি আসলে লজিক দিয়ে, যুক্তি দিয়ে তিনি তুলে ধরছেন প্র্যাকটিক্যাল যে ভিউজটা রয়েছে, তার বাস্তবিক যে ব্যবহারিক যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে, সেটাই কিন্তু তিনি তার এসের মধ্যে তুলে ধরেছেন। এখানে কি কোনো ফাও কথা বলছেন তিনি? আসলে প্রেমিকরা কি, প্রেমিকার কি করে না? প্রশংসা করে না? বেশি বেশি প্রশংসা করে না? যতটা না তার থেকে বেশি করে কিনা? এটা বাস্তব নাকি মিথ্যা? ভাইয়া। বাস্তব। ভাইয়া, ওনার এসেগুলোর সাথে রেনেসার কি সম্পর্ক, এটা একটু আরেকটু বলেন। রেনেসার আইডিয়াটাই কি হইলো? রেনেসার আইডিয়া কি? এই যে রিজন, যুক্তি দিবে তিনি, লজিক দিয়ে উপস্থাপন করবে। কারণ তিনি যে যুক্তিগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এগুলো কি যুক্তিসঙ্গত কথা নাকি না অযৌক্তিক কথা? যুক্তিসঙ্গত কথা। তাহলে কি অবশ্যই এটা রেনেসার প্রভাব না? রেনেসাস আইডিয়া না? অর্থাৎ তিনি যে কথাগুলো বলছেন, অর্থাৎ ওভারঅল যে এসেগুলো রয়েছে, এটা কি লজিক্যালি বলছেন না ইলজিক্যালি? লজিক্যালি কথা। আমাদের রেনেসার মূল মোটোটা হচ্ছে লজিক থাকবে, অর্ডার থাকবে, রিজন থাকবে, কারণ থাকবে। এটা হচ্ছে মূল মোটো। এই মোটোটাকে নিয়েই তারা কাজ করছে এবং সেই বিষয়টাকে ফলো করে তিনি তার এসেগুলো লিখছেন। তাহলে এটার সাথে কি রেনেসাঁ অ্যাসিস্ট না তাকে বলা যায় কি না, যে তিনি একজন রেনেসান্স অ্যাসিস্ট? বা তার যে লেখাগুলো রয়েছে, এসেগুলো রয়েছে, এগুলোতে লজিক রয়েছে, এগুলোতে যুক্তি রয়েছে, আছে কিনা? এই আপু বুঝতে পারছেন? জোহরা আপু রিলেট করতে পেরেছেন কিনা? ভাইয়া বোঝা গেছে। জি ভাইয়া। তাহলে তিনি বিশ্বাস করেন যে কি পিপল
মানুষকে তিনি বোঝাতে যাচ্ছেন যে আসলে কারণটাকে তিনি তুলে ধরতে যাচ্ছেন, রিজনটাকে। অর্থাৎ এই যে অফ লাভের মধ্যে কি তুলে ধরেছেন, লাভটাকে প্র্যাকটিক্যালি তিনি তুলে ধরেছেন, তাই না? যে এই ভালোবাসা করে মানুষজন খারাপ কাজ করতেছে, ফুলিশ, বোকামি করতেছে। এটা বোকামি একটা জিনিস, বোকামি জিনিস। অন্যদিকে তিনি মূলত এইভাবে বলতেছেন যে আসলে তাদের উচিত, মানুষজনের উচিত যে একটা রিজন, কারণটা ব্যবহার করা, কারণটা ব্যবহার করা। আপনি যদি ইমোশনের পাল্লায় পড়ে আপনি করেন কাজ, তাহলে কি ঠিক হবে আপনার? না। তাহলে আপনি ভুল করে বসবেন অবশ্যই। ইমোশনের পাল্লায় যদি কোনো কাজ করেন তাহলে ভুল করে বসবেন। সেখানে এই যে অফ লাভের মধ্যে উদাহরণ রয়েছে, কি কি উদাহরণ, কার কার উদাহরণ রয়েছে? তারা এই ভালোবাসার জন্য ধ্বংস হয়ে গেছে, হয়েছে কিনা? প্রেমের জন্য, ভালোবাসার জন্য ধ্বংস হয়ে গেছে, এই ছিল না এক্সাম্পল? জি ভাইয়া। মনে পড়তেছে? কি যেন নামগুলো ছিল, আমিও তো ভুলে গেলাম। জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার, অফ ভালোবাসা। দেখি তো আমি আছি কিনা খাতার মধ্যে, একটু দাঁড়ান। এই যে মার্কোস অ্যান্টোনিয়াস কি একজন রোমান সম্রাট ছিল, তাই না? জি ভাইয়া। এপিয়াস ক্লডিয়াস, এই যে মার্কোস অ্যান্টোনিয়াস ক্লিওপেট্রার প্রেমে পড়ে সবকিছু হারাই ফেলছে, ছিল কিনা? এই যে এপিয়াস ক্লডিয়াস, এরা। আবার যদি আমরা দেখি প্রেমের কারণে দেখা গেল ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল, ভালোবাসার কারণে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল, তাই না? প্যারিস যখন কি করলো, হেলেনকে নিয়ে আসলো, পালায় নিয়ে আসলো, তার কারণে কি ধ্বংস হয়ে গেল না ট্রয় নগরী, হলো কিনা? জি ভাই। জি ভাইয়া। যে বিষয়গুলো জি ভাইয়া হয়েছে। বিরক্ত লাগতেছে, ইমোশন দ্বারা কোনো কিছু হবে না, বুঝছেন? আপনাকে অবশ্যই অনেক ভালো। অবশ্যই আপনাকে এই যে রিজন, লজিক এগুলাকে মেইনটেইন করে কাজ করতে হবে। ওকে, ডান? জি ভাইয়া। অফ ট্রুথ, ট্রুথ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং, গুরুত্বপূর্ণ থিং। আমরা অন্যদিকে এই যে লাইস, মিথ্যা রয়েছে, আমরা এটাকে বেশি ভালো লাগে, আমাদের লাগে কিনা? জি ভাইয়া। তো এটার দ্বারা আসলে কি বলা হচ্ছে, দিস শো দ্য রেনেসাঁ ভ্যালু অফ সিকিং নলেজ এন্ড ভ্যালুইং ট্রুথ। অর্থাৎ মূলত এই যে সত্যের যে গুরুত্ব রয়েছে, সত্যের যে গুরুত্ব রয়েছে বা সত্য যে বিষয়টা রয়েছে, এটা আসলে এই যে আমাদের জ্ঞান লাভ করার যে আকাঙ্ক্ষা রয়েছে, এই বিষয়টাকে আসলে তুলে ধরে, এবং সত্যকে আমাদের মূল্য দেওয়ার যে বিষয়টা, সত্যকে মূল্য দিতে হবে, এই বিষয়টাকে তুলে ধরতেছে। যেমন দেখা গেল তারা যখন চলে আসলো সেখান থেকে, এবং তারা তাদের যে সাহিত্যিক গুণ রয়েছে, পয়েটিক যে ট্যালেন্ট রয়েছে, এই পয়েটিক ট্যালেন্টটা তারা ওই জায়গা থেকে না করেও বিভিন্ন জায়গা থেকে প্রকাশ করে যাচ্ছে। তার মানে সত্যটা প্রকাশ করে যাচ্ছে, তারা তাদের গুণটাকে তারা মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। অর্থাৎ এই রেনেসাঁর প্রভাবটাও এই সত্যের মধ্যে রয়েছে। অন্যদিকে প্লান্টেশন, তিনি এখানে কি কলোনাইজেশন, হাউ টু সেটেল, অন্য একজনের জমিতে কিভাবে সেটেল হবেন আপনি, সেই বিষয়টাই তো বলছে, তাই না? জি ভাইয়া। কারণ এই রেনেসাঁর কি স্পিরিট কি ছিল, কিউরিসিটি, অ্যাডভেঞ্চার ছিল কিনা? জি ভাইয়া। তারা অ্যাডভেঞ্চারাস ছিল, অভিযান করতো, এখানে যেত, নতুন নতুন কিছু আবিষ্কার করতো, এবং এই জায়গাগুলোতে এসে তারা কি করতেছে, সেই জায়গাগুলোতে ভালো কিছু করতেছে, উন্নয়ন করতেছে কিনা? তারা যে জায়গাগুলোতে গেছে তার উন্নয়ন হয়েছে, অবশ্যই উন্নতি হয়েছে। সেই সব এলাকার মানুষ যেমনটা ছিল তার থেকে তারা ভালো লাইফ লিড করতে পারতেছে, তারা সেই জায়গায় গিয়ে, সেই জায়গায় যখন গেছে, বুঝতে পারছেন? অর্থাৎ এক্সপ্লোরেশন, অন্বেষণ, কিউরিসিটি, এটা কি রেনেসাঁর কিন্তু স্পিরিট একটা। এই জিনিসগুলাই কি অপ্লান্টেশনের মধ্যে বুঝাইলো না? তাহলে কি অবশ্যই এখানে কি রেনেসাঁর সাথে কি এটা সম্পর্ক রয়েছে কিনা? বাপরে, এই কারণে মূলত এই ফ্রান্সিস বেকন একজন রেনেসাঁস অ্যাসিস্ট বলা যেতে পারে। ওকে, জি ভাইয়া। বোঝা গেছে সব?
Yes. এরপরে কি রয়েছে আমাদের 4 নম্বর কোশ্চেন কি রয়েছে? ভাইয়া 3টা কোশ্চেন আছে শুধু বোর্ড। 3টা কোশ্চেন থাক। কি বলতেছেন বাকিরা? না ভাইয়া আর ভাইয়া, একটু 3টা কোশ্চেন থাক। কালকে আগে শর্ট কোশ্চেন পড়াই তারপর আবার পট পড়াবেন, এভাবে হলেই ভালো হবে। এটা তো সময় বেশি লাগতেছে, সময় পাবো তখন? ভাইয়া আজকে শর্ট পড়াই দেন, কালকে বোর্ড পড়বো না হয়। শর্ট তো বেশি আছে, ব্রড তো কম আছে, শর্ট গুলাই তো বেশি সময় লাগতেছে। জি ভাইয়া। শর্ট গুলাই তো বেশি সময় লাগতেছে। ভাইয়ার সময় তো নেই, রুটিনে আর একদিন ক্লাস আছে এই টপিকের, রুটিনে আর মানে একদিন ক্লাস আছে, সাবজেক্ট। আর টপিক আছে আমার আরো 2-3টা টপিক রয়েছে। কেমনে হবে? ভাই দিনের বেলা ক্লাস নিলে কেমন হয়? দিনের বেলা নিলে ভালো হয়, নেওয়া যাবে, সমস্যা নেই। সকালবেলা করতে হবে। ভাইয়া দিনের বেলাই নেন, তাহলে আমরা রাত্রেবেলা নিজেদের পড়া শেষ করতে পারবো। জি ভাইয়া। এই 10টা-11টায় ক্লাস নিব আপনাদের দিনের বেলা, তাহলে একটু বেশি সময় নিয়েও করা যেতে পারে, করা যাবে। ভাইয়া একটা প্রশ্ন, আচ্ছা শুনেন, নেক্সট ক্লাসগুলো একটু ভিন্ন রকম ভাবে হবে। ভিন্ন রকম বলতে এখন যেভাবে ডিটেলস আলোচনা করতেছি একদম ওইভাবে ডিটেলস আলোচনা নাও করতে পারে। মেইন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো জাস্ট আমি লিখে দেবো, আলোচনা করে দেবো, বলে দেবো। খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতে হবে। এই কারণে আপনাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রতিটা প্রশ্ন আপনারা পড়ে আসবেন, বাসায় সবাই পড়বেন। আগামীকালকে ক্লাস শুরু হওয়ার পূর্বে এরকম করলে ভালো হয়। সবাই পড়ে আসবেন, তাহলে আমার বুঝাতে একটু কম সময় লাগবে, সহজে আপনারা বুঝতে পারবেন। আমি যখন বলবো তখন রিলেট করতে পারবেন। আদারওয়াইজ এভাবে আপনারা পড়তেছেন না, এখন আমি বুঝাইলাম তারপরে পড়বেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, সময় লাগতেছে। যখন আপনি আগেই পড়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু সময় কম লাগবে এবং দ্রুত আমরা সামনে যেতে পারবো। আচ্ছা লাগুক, কতদিন সময় লাগতেছে সমস্যা নেই, পরীক্ষার আগে শেষ করলেই হইলো। তারপর আপনাদের তো একটা চাপ রয়েছে আলাদা করে, যে ভাইয়া কবে শেষ করবে না করবে, আমার তো একটা টার্গেট রয়েছে, আপনার তো একটা রুটিন রয়েছে। সেভাবে আপনি শেষ করে ফেলেন, আমি চেষ্টা করবো যতদূর সম্ভব হয় ততদূর করার চেষ্টা করবো। ওকে? আচ্ছা ভাইয়া। বোর্ডে কোশ্চেনগুলো ডিটেইলস পড়ান প্লিজ ভাইয়া, যেভাবে এখন পড়াচ্ছি এইভাবে। জি ভাইয়া। বলছি বোর্ড কোশ্চেন গুলা ডিটেইলসে আলোচনা করতে। ব্রড কোশ্চেনগুলো, শর্টগুলো বাদ দিই তাহলে। ভাইয়া না শর্ট, পড়লেই সবগুলো পড়া হয়ে যায় মনে হয়। ভাইয়া সবগুলাই বোর্ডে আলোচনা করলে ভালো হবে। আরে আপু আপনি তো বুঝতেছেন না, শর্ট এখন ব্রড এইভাবে আলোচনা করতে গেলে সময় তো পাবো না। সময় পাবো? ভাই আমরা আগে বাসায় পড়ে নিব, পরে আপনি শুধু একটু আলোচনা করে দিবেন। হ্যাঁ, সেই কাজটা করলে তো, জি ভাইয়া, আগে কাজটা করতে নিজেরা পারলে তো খুবই পড়ে ভালো নিয়ে হয়। পরে আপনি করলে হচ্ছে ভালো হবে। একটা দায়িত্ব নেন না তাহলে আপনারা, পরীক্ষার আগে শেষ হবে না। জি ভাইয়া, একটা আমরা দায়িত্ব আগে করে নেন রাখবো। যেভাবে। আসলে সম্ভব হচ্ছে না তো, আসলে পুরানো যাচ্ছে না। আপনারাই দেখতেছেন তো, ক্লাস তো 2 ঘন্টা করে নিচ্ছি প্রায়, হচ্ছে কাভার হচ্ছে না এভাবে। আরো বেশি ক্লাস লাগতো। ক্রিটিসিজমটা তাও আমরা ওভাবে শেষ করে ফেলছি, তাই না? জি ভাইয়া। ক্রিটিসিজম কি বাকি জি আছে কোনো ক্লাস? ভাইয়া। একটা মনে বাকি। ক্লাসে একটা বাকি আছে। একটা বাকি আছে ভাইয়া। ওটা ক্লাস নেই নাই? না ভাইয়া। না ভাইয়া। ভাই খাইছে আমারে। কালকে একদম ভাইয়া ক্রিটিসিজম পরীক্ষার আগে তো সময় আছে। খানা পিনা করে আসেন, কালকে অনেকগুলো পড়াশোনা করতে হবে। না, অনেক বাকি রয়েছে। আচ্ছা ভাইয়া। তো ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। দাদা তাহলে কয়টার দিকে ক্লাস নেবেন? জানাই দিব আমি। দাদা ক্লাস নেবে 3টার দিকে। কে? শুভ ভাইয়া? হ্যাঁ শুভ কালকে ভাই, জাহিদ ভাইয়ার 3টায় ক্লাস আছে। আমার কি রুটিনে ক্লাস শেষ? না ভাইয়া, ভাইয়ার একটা ক্লাস বাকি ছিল, ভাইয়া ওইটাও কালকে আমি দিছে। 10টা বা 11টায় নিব, 10টা বা 11টা, সর্বোচ্চ 11:30 এর মধ্যে আমি ক্লাস নেব। বিকেলে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, বিকেলে সময় পাবো না। ওকে,
বাসায় পড়েন, যেটা কথা বললাম বাসায় পড়েন। ওকে ভাইয়া, তাহলে কালকে ক্লাস হবে সকালে? হ্যাঁ, সকাল 10টা বা 11টা, আমি সময় দেবো জানাই। আচ্ছা, এর আগে আমরা পড়ে রাখবো সবগুলাই। বাকি যেগুলো রয়েছে অ্যাটলিস্ট 2বার 3বার করে রিডিং পড়ে যাবেন, আশা করি পরে বুঝতে আমাদের খুব সহজ হবে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই।